আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩টি আবেদন মঞ্জুর, বাতিল ১৭টি। কর্তৃত্ববাদী শাসন ফিরে আসার পথ বন্ধ করতে গণভোটে হ্যাঁতে সিল মারার আহ্বান তথ্য ও সম্প্রচার সচিবের। এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে এবং জ্বালানি সরবরাহের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেয় সালমান এফ রহমান সহ শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ দায়ের। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স, ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, বরং চাকরির সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদেরকে স্বপ্নবাজ হওয়ারও আহ্বান জানান প্রফেসর ইউনূস। খোরশেদ আলমের রিপোর্ট। দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইউজিসি নেটওয়ার্ক সুদৃঢ় করতে ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। মঙ্গলবার উচ্চশিক্ষায় বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক এই সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা করানো হয়। শিক্ষা ব্যবস্থায় চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে এগোচ্ছে না, এমন প্রশ্ন তুলেন প্রধান উপদেষ্টা। So I translated that creativity into entrepreneurship. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? Tell young people you're not job seekers, you're job creators. You are agents of change. You create things the way you imagine what the university education would be like, what it should be. So it's a world of very different kind. So we have to pay attention to what's going on and what is coming up. Old ways of doing things is a self-destructing mechanism. We have to do it quickly, as they have done quickly. দক্ষিণ এশিয়াকে একটি সম্ভাবনাময়ী অঞ্চল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষাই হচ্ছে সেই শক্তি যা এ অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে। Imagination is the essence of human being. We discredit it. We say, no, not imagination. Be practical. Human beings are not born to be practical. They are born with enormous power of imagination. That's what drives them, makes them fall crazy. That's why they gave lives, imagination. They had nothing on the street. They had an imagination. We want to build a new Bangladesh. That's their slogan. And they were committed to it, didn't give up. Older people telling them, no, you go back to school, get some jobs. Uprising is over. Fascist regime disappeared. Now go back. They said, no, we're not going to go back. We came here for a purpose, not just throwing away a regime. We want to create the country in the imagination that we have.
প্রফেসর ইউনুস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জপেম এবং ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান বক্তব্য রাখেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের চতুর্থ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ৭০টি আপিল আবেদনে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর এবং ১৭টি আবেদন নামঞ্জুর হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুরোটা সময় ধরে ভোট বঞ্চিত সাধারণ মানুষ এবার স্বপ্ন দেখছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের। নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে চান তারা। দেশ ও মানুষের কল্যাণে চান এমন সরকার যারা দেশ থেকে দূর করতে পারবেন অনিয়ম, দুর্নীতি, নিশ্চিত করতে পারবেন সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা। বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে। হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল নির্বাচনী সংস্কৃতি। ভোট নামের উৎসব পরিণত হয়েছিল আতঙ্ক আর প্রহসনের মঞ্চে। অবশেষে ২৪-এর গণ অভ্যুত্থানে যবনিকাপাত ঘটে ফ্যাসিস্ট হাসিনার ভয়ের রাজ্যের। নতুন বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটাররা বলছেন, নতুন বাংলাদেশে তারা চান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট। আমরা জনগণ যেন শান্তিতে ব্যবসা করতে পারি, ফুটপাতে বসে থাকতে পারি, এজন্য আমরা এটাই চাই। আমরা তো আর সরকারের দ্বারা আমরা ভাত খাওয়াইবো না। ভালো যে সরকার বিশ্লেষণ করে আমি ভোটটা দিব আর কি। শান্তি, জনগণের যে শান্তি চাই, এইভাবে আমরা নির্বাচন চাই। মৌলিক যে এইগুলা আমাদের চাহিদা, এগুলা যেন আমরা ঠিকমতো পাইতে পারি কম মূল্যে। বাজারের অবস্থা তো ভালো না, অনেক সব কিছুই দ্রব্যমূল্য অনেক বেশি। এগুলি ভালো সরকার আসলে এগুলি অবশ্যই কমানো সম্ভব। এবারের নির্বাচনে সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে দেশের প্রায় ৪ কোটি নতুন ভোটার, যাদের প্রত্যাশা ভোট হোক উৎসব মুখর। আমরা চাইবো এই দেশে মানুষ শান্তিতে থাকবে, আইন শৃঙ্খলা, মানুষের ভোগান্তি না হয়, ভালো একজন সরকার চাইবো আর কি। তারপরে দেশে যে ইয়ারা পরিবেশ অতটা ভালো না, তারপরে আইন শৃঙ্খলা অতটা ভালো না, যেখানে সেখানে ডাকাতি হয়, ছিনতাইকারী হয়, এলাকায়ও অনেক ছিনতাইকারী হয়। দুর্নীতি, ঘুষ কমবে, কোনো হবে না, মারামারি হবে না, অনেক কিছু উন্নত হবে। দেশে যেই সরকারি আসুক না কেন, দেশটা যেন খুব ভালোভাবে চলে, আইন শৃঙ্খলা বজায় থাকে, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এটাই চাই। আমরা এরকম একজন রাজনীতি চাই যেখানে দেশের উন্নতি হবে। আর আমরা কখনো ভোট দিই না, 2026 সালে নতুন ভোট দেব, যেন বুঝতে পারি যে আমরা শৃঙ্খলাভাবে ভোট দিতে পারি। এই প্রত্যাশা রইল সবার কাছে। ভোটের পরিবেশ নিয়ে এখনও কারো কারোর মধ্যে সন্দেহ থাকলেও সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন ভোটাররা। তারা বলছেন, ভয়ভীতি নয়, বরং সরকার একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা তাদের। অতীতে যে নির্বাচনগুলো আমরা দেখেছি, আসলে আমরা সবাই জানি কীরকম হয়েছে। আমরা বর্তমান দেখতে চাই যার যার নির্বাচনে যার যার ক্যান্ডিডেট সে তারে ভোট দিবে, ইচ্ছামতো দিবে, স্বাধীনভাবে দিবে। কিন্তু যদি রাতের অন্ধকারে কিছু ভোট কেটে নিয়ে চলে যায়, তারপরে ভোট দেওয়া হয়, তাহলে সেটা তো আর সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক। ভোট আমার যার ভালো লাগবে হাকে ভোট দেবো। ভোটটা ভালো হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হইলে একটু ভালো হবে, সবাই একটু চাই ভোটটা দিতে একটু ভালো লাগবে। ভোট নিয়ে নানান শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রবল আগ্রহ থাকলেও নারীদের প্রত্যাশা একটু ভিন্ন। তারা বলছেন, বর্তমানেও নারীদের জন্য একটি ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনে যারাই সরকারে আসুক, তারা যেন নারীর উন্নয়ন ও তাদের নিরাপত্তা বিষয়টি মাথায় রাখে, এই প্রত্যাশা তাদের।
আমি নারী হিসেবে সরকার চাই যে নারীরা সুযোগ সুবিধা পাবে কাজ করার, যেহেতু আমাদের দেশ দারিদ্র দেশ, এই কারণে যদি স্বাবলম্বী যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই নারীদের কাজের সুযোগ দিতে হবে। প্রথমত নিরাপত্তাটাই আমাদের নারীদের জন্য এখন হয়ে গেছে, যে রাস্তাঘাটে আমরা স্বাভাবিকভাবে বেরোতে পারি না। আমি চাই যে দেশের একটা সুস্থভাবে একটা ভোট হোক, যে সরকারই আসুক না কেন, কিন্তু সে যাতে দেশটা ভালোভাবে চালায়। আমরা আশাবাদী ভালো একটা নির্বাচন হোক, এটা ভোটের মাধ্যমে আমরা বলবো। এখন আমরা কিছু বলতে চাচ্ছি না, যাকে যোগ্য মনে করবো তারাই ভোট দেবে তাকে আর কি। হাসিনার ফ্যাসিবাদী আমলে ভোটের সংস্কৃতি প্রায় হারিয়ে গিয়েছিল। এদেশের লাখ লাখ ভোটারকে বঞ্চিত করে রাতে এবং ডামি ভোটের নির্বাচনে তিনি হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। তার বিদায়ের পরে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এই নির্বাচনে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মেজবা শিমুল, বিটিভি নিউজ, ঢাকা। কর্তৃত্ববাদী শাসন ফিরে আসার পথ বন্ধ করতে গণভোটে হ্যাঁতে সিল মারার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ রাজশাহীতে গণভোট নিয়ে এক প্রচার কার্যক্রমে এই আহ্বান জানান। গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে দেশের স্বার্থে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী থেকে ইকবাল ফরহাদের রিপোর্ট। হিমেল পরিবেশেও সরগরম রাজশাহী মহিলা কলেজ প্রাঙ্গণ। এখানে চলছে গণভোট নিয়ে জমজমাট প্রচার কার্যক্রম। গণভোট নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু? কেন গণভোটটা জরুরি? গণভোট অবশ্যই প্রয়োজনীয়, কারণ হচ্ছে দেশটা শুধু সরকারের না, দেশটা জনগণের, এবং সিদ্ধান্ত আমার মনে হয় শুধু সরকার নেবে সেটা না, আমাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। নির্বাচনের নানা নিয়মকানুন এবং খুঁটিনাটি বিষয়ে আগ্রহ এই তরুণ ভোটারদের মাঝে। আমরা নতুন ভোটার, আমরা কি করে ভোট দিব, কিরকম ব্যালট পেপার হবে, কোথায় ভোট দিব, এটা আমাদের জানা খুবই দরকার। ভোটের পরিবেশ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তাও খুবই জরুরি বলে মনে করছেন ভোটাররা। নিরাপত্তাটা খুব জরুরি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ দায়িত্ব পালন এবং এগুলো সবকিছু আমাদের অনেক জরুরি, যেন ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। গণভোট নিয়ে প্রচার কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বিপুল, আর সেই আয়োজনগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে। গণভোট হচ্ছে আপনার এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। গণভোটে আপনার যে মতামত সেটা স্ট্যাবলিশ হওয়ার একটা প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, এবং এইবারের প্রক্রিয়া হচ্ছে আপনি দীর্ঘ সময়ে যে আমাদের মনে কষ্ট ছিল, আমাদের মনে যে একটা শাসন ব্যবস্থার একটা অন্যরকম আবহ ছিল, এবং আমরা যে একই রকম শাসন ব্যবস্থায় চলছিলাম, যেখানে আমরা ভোট দিতে পারি নাই, যেখানে আমরা কথা বলতে পারি নাই, সেটার একটা পরিবর্তন। আপনি পরিবর্তন চাইলে হ্যাঁ, আমরা সবসময় চাই আমার দেশটা মতামতের ভিত্তিতে, গণতান্ত্রিক ভিত্তিতে চলুক। তাহলে সেটা যদি চাই তাহলে গণভোট, তাহলে আপনাকে হ্যাঁ বলতে হবে। আপনি গণভোটের ফলটা কি? গণভোটের ফল হচ্ছে কর্তৃত্ববাদী একটা শাসন ছিল আমাদের, এবং আমাদের যদি কর্তৃত্ববাদী শাসন পরবর্তী সময়ও থাকে সেটা আমরা চাই না। চাই আমরা কোনো কর্তৃত্ববাদী শাসন চাই না, চাই? তাহলে আপনি কর্তৃত্ববাদী শাসন চাবেন না। পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কি বলবেন? অন্যায়ের বিরুদ্ধে কি বলবেন? গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে রাজশাহী সরকারি কলেজেও দেখা দেয় উৎসব মুখর পরিবেশ। আমি যাকে সংসদে পাঠাবো সে হবে অবশ্যই দুর্নীতিমুক্ত এবং জনসেবক হিসাবে তিনি আমাদের জন্য কাজ করবেন। একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত এবং সমাজসেবক যাকে আমরা সংসদে পাঠাবো, যাতে করে দেশের সংস্কার হয়, জনগণের সংস্কার হয়। গণভোট আসলে কি, এই জিনিসটা প্রত্যন্ত গ্রামে অনেকেই জানে না। এই জন্য প্রত্যন্ত গ্রামগঞ্জে, স্কুল কলেজে বিভিন্ন ক্যাম্পেইন করার মাধ্যমে গণভোটে যে আসলে মানুষকে উদ্বুদ্ধ করা যে আসলে হ্যাঁ, গণভোট আসলে জনগণের পক্ষে। এবারের নির্বাচনে ভোটাররা তাদের হয়ে আগামী 5 বছর কারা দেশ পরিচালনা করবেন তা ঠিক করবেন। একই সঙ্গে এই নির্বাচিতরা কিভাবে দেশ পরিচালনা করবেন সেটাও ঠিক করে দেবেন এই সাধারণ মানুষই। তাই এবারের নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারে বেশ জোর দিচ্ছে সরকার। সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এ জাতি, এমন প্রত্যাশা সবার। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, রাজশাহী।
দেশে জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরান ইস্যুর কথা উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এলপিজি সমস্যার সমাধানে কাজ চলছে এবং জ্বালানি সরবরাহের বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে উপদেষ্টা বলেন, পে কমিশনের রিপোর্ট পাওয়ার পর পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এডিবির অর্থায়নে 60,000 চালককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে তৃতীয় দিনের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রউফকে আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও এই ট্রাইব্যুনালে গাজীপুরের একটি মামলার বিচার কাজ চলমান রয়েছে। এর আগে সকালে এসব মামলায় গ্রেফতার 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেওয়া সালমান এফ রহমান সহ শীর্ষস্থানীয় 25 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে এই অভিযোগ জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, 24-এর 22 জুলাই সালমান এফ রহমানের নেতৃত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনের বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। সেখানে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রেজিম, সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। আমরা একটা জিনিস ভাবে বুঝি, একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত। কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিস্টনে থাকে, তাদের এনাবেলার হয়, বাংলাদেশপন্থী অর্থনীতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়, তখন এটা বললেই বাহুল্য, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলিয়েশন সম্ভব না। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। এর মধ্যেই বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ঘিরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আর বাইরে যুক্তরাষ্ট্রের চাপ। জাকিয়া জামান নানিকার ডেস্ক রিপোর্টে।
Iranian state television says these are governments. ইরানে দেশব্যাপী বিক্ষোভ দমনের পর পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে শীঘ্রই ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে। এরই মধ্যে কয়েকদিনের সরকার বিরোধী বিক্ষোভের পর শক্তি প্রদর্শনে রাজপথে নামে ইরানের ধর্মতান্ত্রিক শাসনের সমর্থকরা। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে সরকারপন্থী বিশাল মিছিলের দৃশ্য রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে থাকা যে কোনো দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র 25% পর্যন্ত শুল্ক আরোপ করবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যেই এই শুল্ক প্রযোজ্য হবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণায় বড় ধরনের চাপে পড়তে পারে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলো। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রদূতদের এক সম্মেলনে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, ইরান আলোচনার পক্ষেই রয়েছে, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্যতা, সমান অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এর আগে ইরানি মুদ্রা রিয়েলের মূল্য ব্যাপকভাবে কমে যাওয়ায় ডিসেম্বরের শেষ দিকে দেশজুড়ে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। পরবর্তীতে সেই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংবাদ সংস্থা জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 500-র অধিক বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্থিতিশীলতা ধরে রাখা। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, সোমবার খান ইউনিস এলাকায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন হামলা চালিয়ে 3 জন ফিলিস্তিনিকে হত্যা করে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গণহত্যামূলক হামলায় ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত 71,400 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। এই যুদ্ধে গাজা উপত্যকা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ি, ঘর, হাসপাতাল, স্কুল এবং বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। গত বছর 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় নতুন করে এখন পর্যন্ত অন্তত 440 জন ফিলিস্তিনি নিহত এবং 1,200 জনের বেশি আহত হয়েছেন। গাজার সরকারি সূত্র জানায়, 10 অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েল অন্তত 1,193 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির এইসব লঙ্ঘনের মধ্যে রয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ ও গোলাবর্ষণের মাধ্যমে ধারাবাহিক আক্রমণ। এদিকে লন্ডন ভিত্তিক ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের অনশনরত বন্দীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা লেখক ও গবেষকরা। এতে অনশনরতদের দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রাখার বিষয়ে যুক্তরাজ্য সরকারের উপর চাপ আরও জোরালো হলো। 116 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। রাজনৈতিক বন্দীদের এই মুক্তি মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে অপহরণের পর একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে এসেছে, যেখানে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছে। বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা 116-এর চেয়ে অনেক কম এবং ভেনেজুয়েলায় এখনও 800 থেকে 1,200 রাজনৈতিক বন্দী রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী বন্দী মুক্তিকে স্বাগত জানিয়ে মুক্তি পাওয়া 2 ইতালীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন বলে জানান। এদিকে বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একসঙ্গে অনেক লক্ষ্য অর্জন করেছে। এমন একটি লক্ষ্য হলো চীনকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, আমেরিকা থেকে দূরে থাকো।
ভেনেজুয়েলায় বিনিয়োগ, আর্জেন্টিনায় স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন, পেরুতে বন্দর, সব মিলিয়ে অঞ্চলটিতে চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠেছিল। গত শুক্রবার তেল খাতের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে চীন ও রাশিয়ার উপস্থিতি নিয়ে অস্বস্তির কথা প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু এ অঞ্চলে প্রতিবেশী হিসেবে তাদের চাই না। ট্রাম্প বলেন, চীন চাইলে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে পারে, কিন্তু লাতিন আমেরিকায় কৌশলগত অবস্থান নেওয়ার সুযোগ আর থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষাকে প্রশমিত করতে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাজ শুরু করেছে সামরিক জোট ন্যাটো। সোমবার ক্রোয়েশিয়া সফরকালে জোটের প্রধান মার্ক রুটে সাংবাদিকদের এ তথ্য জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 32টি দেশের এই জোটের প্রধান আরও জানান, বরফ গলে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হওয়ায় সেখানে রাশিয়া ও চীনের তৎপরতা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ন্যাটোর সব সদস্য দেশই আর্কটিক অঞ্চলে নিরাপত্তার গুরুত্বের বিষয়ে একমত। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকি ন্যাটোর ভেতর বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার প্রধান ঠেকাতে দ্বীপটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ডেনমার্ক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। ডেনমার্কের রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বিতর্কে ফ্রেডরিকসন বলেন, এটি সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত। এই সময়ে নেওয়া সিদ্ধান্তের গুরুত্ব শুধু গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েই সীমাবদ্ধ নয়। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মেরু অঞ্চলই হোক আর যেখানেই হোক, আমরা আমাদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে চলতি সপ্তাহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আবারও দেশের খবর। গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠাপুলিকে তরুণ ও শহুরে মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যে আজ পৌষ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। ক্লাবের সদস্যদের পাশাপাশি সন্ধ্যায় প্রেস ক্লাব ভবনে এই উৎসবে আসেন তাদের পরিবারের সদস্যরাও। পৌষ উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এ সময় প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, 22 রকমের শীতকালীন গ্রামীণ পিঠা এই উৎসবে ঠাঁই পেয়েছে। এর উদ্দেশ্য তরুণদের ঐতিহ্যবাহী এসব পিঠা সম্পর্কে জানানো এবং ক্লাব সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা। শেয়ার বাজারের খবর। দুদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,885.71, যা গতকালের চেয়ে শতকরা 0.20 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,400.57, যা গতকালের চেয়ে শতকরা 0.45 বেশি। আজ 160টি কোম্পানির 8,12,791টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 5,66,91,000 টাকারও বেশি। এর মধ্যে 61টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 67টির কমেছে এবং 32টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:35 এবং সূর্যাস্ত 5:29। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4:40, ভাটা সকাল 10:18। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4:16 এবং ভাটা রাত 10:43।